ভারতে খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার একসময়ের বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান ওরফে শাহিনের পরিকল্পনায় হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ডিবি পুলিশ। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, আখতারুজ্জামানের সাথে কলকাতায় স্বর্ণের ব্যবসা ছিল এমপি আনারের। কলকাতার সংবাদ মাধ্যমে খুন হওয়া আনারকে স্বর্ণ চোরা কারবারি ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছে, যার সমালোচনা করে বিএনপি নেতারা বলছেন, বর্তমান সরকারের আমলে দেশের ৮০% এমপি এরকম। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি কি ছিলেন সেটা বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখেই তাদের দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এসব নিয়ে আজকের সাম্প্রতিক সমীকরণে কথা বলতে চাই। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, FCMA, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, BNP। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। যেটা আমরা শুরুতেই বলেছি তার উপরে আজকের বিষয় নির্ধারণ করেছি, আলোচনায় অপরাধ রাজনীতি। আমরা প্রথমে চলে যেতে চাই রফিক ভাই আপনার কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বন্ধু রাষ্ট্রকে নিরাপত্তা নেই, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাবার তার উত্তরে বললেন যে ফখরুল সাহেব বলেছেন যেটি, যে বন্ধু রাষ্ট্রকে নিরাপত্তা নেই, আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এতদিন কিভাবে নিরাপদে ছিলেন? তাকে তো কেউ হত্যা করেনি। এই খুনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রকে? তদন্ত চলছে। এরকম একটি হত্যাকাণ্ডে দেখে মনে হচ্ছে কেউ একটি দেশের উপরে দায় চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে। আবার মনে হচ্ছে যে অপর একটি পক্ষ কিছুতেই সেই রাষ্ট্রের কেউ যে হত্যা করতে পারে সেটা হতেই পারে না, সেটা প্রমাণে ব্যস্ত। এমন ভিন্ন ধরনের কথা আলোচনাতে আসছে। তো কি বলবেন রফিক ভাই এই বিষয়টি, এই এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে? আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মাসে ওনাকে হত্যা করা হয়েছিল চিত্তগ্রামে। আমি গভীর শোক এবং শ্রদ্ধা জানিয়ে আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা যখন দেখি যে আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য, এবং একবার নন তিনি 3বার সংসদ সদস্য হয়েছিলেন, সেই সংসদ সদস্য ভারতের মাটিতে নিহত হন বা হত্যাযজ্ঞের শিকার হন, তখন আমাদের লজ্জা হয়। এবং আমরা শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, এবং গত পরশুদিন আমি চ্যানেল আই টেলিভিশনে টক শোতে ছিলাম, সেখানে ডিবির প্রধান হারুন সাহেবও ছিলেন। তিনি বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত তারা ভারতের নয়, বাংলাদেশের। আমার বক্তব্যটা হলো যে হত্যাকারীরা ভারতের মাটিতে নিরাপদ মনে করলো, বাংলাদেশে মনে করলো না। কিন্তু সেটা যেমনি সত্যি, একইভাবে সত্যি হলো যে যেখানেই হোক, কিন্তু একজন পার্লামেন্টের মেম্বারকে মেরে ফেললো ভারতের মধ্যে বাংলাদেশের দুর্বৃত্তরা, ভারতের আমাদের কতখানি সম্মান, কিংবা আন্তর্জাতিক ভাবে বিশ্ব রাজনৈতিক দরবারে বাংলাদেশের সম্মান কতখানি হলো, সেটি হচ্ছে আজকের বিবেচ্য বিষয়। যে ভারতের মাটিতে একজন সাবেক সংসদ সদস্যকে বাংলাদেশের দুর্বৃত্তরা মারলো, টুকরা করে ফেললো। কয়েকটি টুকরা পাওয়া গেছে, কয়েকটি টুকরা পাওয়া যায় নাই, আইন শৃঙ্খলার তাদের বক্তব্য থেকে, বিভিন্ন মিডিয়া থেকে যেটা আমরা জেনেছি। এবং ইতিমধ্যে 2জন না 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার বক্তব্য হলো, যাকে মারা হলো, যিনি মারা গেলেন, আমরা দুঃখ প্রকাশ করি। যে কোনো হত্যাকাণ্ড শৃঙ্খলা বাহিনী যেভাবে মারা গেছে সে আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের কাছে আমরা শোক জানাই। কিন্তু যিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন, তার ব্যাপারে আজকে পেপার পত্রিকাতে প্রতিবেদনে যা আসছে যে তিনি কে ছিলেন এবং কি ছিলেন, সেই কথাগুলো, ঘটনাগুলো শুনলে এটা একটা লোমহর্ষক ঘটনা। এবং এরকম এক যে মোস্ট ওয়ান্টেড, যার নাকি 2008 সালে জাতীয় পত্রিকাতে ইন্টারপোলে মোস্ট ওয়ান্টেড একজন আসামি পত্রিকাতে আসলো, সেই ব্যক্তিটি পরপর 3বার কিভাবে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল থেকে নমিনেশন পায় এবং আওয়ামী লীগ কিভাবে তাকে নমিনেশন দেয়, সেটি রাজনৈতিক বিশ্লেষকরা আজকে প্রশ্ন তুলছে, আমিও তুলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই যে বলছেন যেটা, এটা উনি কি এমপি হিসেবে সেখানে গিয়েছেন, যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে গিয়েছেন? উনি নিজের প্রয়োজনে গিয়েছেন না? তো সেখানে আপনারা ভারতকে কেন দোষারোপের কথা বলছেন? আমার বক্তব্য আমি আপনাকে বুঝাতে পারছি না, আপনিও বুঝতে পারছেন আমি কি বলি। উনি এমপি হিসেবে যাক,
যেভাবেই যাক উনি একজন বাংলাদেশের নাগরিক, সেখানে তিনি গিয়েছেন, সেখানে হত্যাকাণ্ডটি ঘটেছে, সে কারণে বলা হয়েছে যে ভারতের মাটি কি বাংলাদেশের মাটির চেয়ে আরো বেশি নিরাপদ কিনা। বাংলাদেশ হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে, ভারতে গিয়ে একটি ঘটনা ঘটলো, সেটা প্রশ্ন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে এটাও বলেছেন যে ওইটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক, ভারতের কাছে আমাদের জন্য লজ্জাজনক যে আমাদের এমপিদেরকে আমাদের দেশের লোকেরা ওখানে যে হত্যা করে। তাহলে আমাদের দেশের অবস্থাটা, রাজনীতির অবস্থাটা কি, আওয়ামী লীগ সরকারের শাসনটা কি, এটাকে সুশাসন বলে, সেই কথাগুলো আসে। রফিক ভাই, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু আনোয়ার ভাইয়ের কথা শুনে আসি। আনোয়ার ভাই অনেকক্ষণ যাবত লিখছিলেন, নিশ্চয়ই উত্তর দিবেন। আনোয়ার ভাই, আপনার কাছে আসলে এই একই প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে কি ছিলেন সেটি বড় কথা নয়, জনপ্রিয়তা দেখেই মনোনয়ন দেওয়া হয়েছে। তো আপনারা কি এরকম জনপ্রিয়তার ভিত্তিতে, কেমন জনপ্রিয়তার ভিত্তিতে লোক নিয়োগ মানে নমিনেশন দেওয়া হলো এমপি পদের জন্য, যেখানে সততার কোনো দরকার নাই, দায়িত্বশীলতার বিষয় নেই, চারিত্রিক দৃঢ়তার বিষয় নাই? মানে এটা কি ভোটের দুর্বলতার কারণে আপনারা নমিনেশন বাণিজ্য এরকম কোনো কিছুর কারণে নমিনেশন পেয়েছে? কিভাবে পেল এরকম একজন মানুষ নমিনেশন? আপনাকে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এটা একটা দুঃখজনক ঘটনা যে আমাদের দেশের একজন পার্লামেন্ট মেম্বার পার্শ্ববর্তী দেশে গিয়ে এভাবে নৃশংসভাবে নিহত হয়েছেন, এবং এটাকে নিয়ে বিএনপির চিরাচরিত যে স্বভাব, সব জায়গায় রাজনৈতিকরণ, সব জায়গায় মানে ভারতের একটা ভূত দেখা, এই ধরনের সেন্টিমেন্ট তাদেরকে আসলে মজ্জাগত, এটা বহুদিন ধরে তাদের ভিতরে আছে। এটা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলার তারা চেষ্টা করবে, এবং রফিক ভাই যেটা বলার চেষ্টা করছেন বা ওনাদের বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বন্ধু রাষ্ট্রেও নিরাপত্তা নেই, তো এই কথাগুলো আসলে এটার সাথে কোনো জড়িত না। এবং এটা তারা যে একটা রাজনীতি করার চেষ্টা করছে এটাকে নিয়েও এটাও বোঝা যাচ্ছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ 300 আসনের সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন করার একটা নির্দিষ্ট কিন্তু ফর্মুলা আছে। সেই ফর্মুলার ভিত্তিতে যিনি যোগ্যতা বা তার জনপ্রিয়তা আছে, যে সিট আমরা পেতে পারি, সেই ধরনের চুলচেরা বিশ্লেষণ করে কেন্দ্রীয় যে সংসদীয় কমিটি আছে যারা এটা মানে কি বলবো বাছাই করা হয়, সেখান থেকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু দেওয়া হয় নির্বাচনের প্রার্থী হিসাবে, সংসদ সদস্য প্রার্থী হিসাবে। এখানে সেটাও করা হয়েছে এবং তিনি 3বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছে। এখন প্রত্যেকেই তো কিছু না কিছু ব্যবসার সাথে জড়িত। এখন আড়ালে আবডালে কে কি করে না করে এটা দলের হাইকমান্ডের পক্ষে তো দেখা সম্ভব না। আপনাদের মিডিয়ার মাধ্যমে, ভারতের পত্রপত্রিকার মাধ্যমে আমরা যেটা দিয়েছি, এখনো তদন্তাধীন আছে এবং অলরেডি 3 জন এখানে ধরা পড়েছে, ওখানে আরো 2 জন ধরা পড়েছে, এবং মোটামুটি তাদের মোটিভ গুলো আমরা বুঝেছি, এবং এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং যারা এটা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। এবং যেহেতু ঘটনাটা ঘটেছে ভারতে, সেহেতু এটা বিচারটা ভারতেই হবে না বাংলাদেশে হবে সেটা নিয়ে পরে হয়তো সুরাহা হবে। বাট বাংলাদেশে বর্তমানে অপহরণের মামলা চলছে, ইন্ডিয়াতে এখানে অলরেডি বিচার ব্যবস্থা হয়েছে। আনোয়ার ভাই, আমার প্রশ্নটি ছিল যে এরকম চোরাচালানকারী যারা, তারা আওয়ামী লীগের নমিনেশন কি করে পায়? এই প্রশ্নে আপনি একটি কথা বলেছেন। আমার জানতে চাওয়া হচ্ছে যে আওয়ামী লীগ এত বড় একটি দল, এরকম প্রাজ্ঞ একটি দল, তারা এই ধরনের চোরাচালানকারীর কোন ধরনের খোঁজ খবর না নিয়ে তাদেরকে নমিনেশন দিয়ে দিল? না, চোরাচালানে যে ছিল সেটাই বা কিভাবে প্রমাণ হলো? সেটা কি এখন আপনারা শুনছেন, সবাই গেস করছে ব্যাপারটা, যে এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য জড়িত থাকতে পারে। পত্রপত্রিকা বা স্থানীয় যারা সাংবাদিক আছেন তারা তো এই বিষয়গুলো নিয়ে কখনো বলেনি বা মুখ খুলেনি। এখন আন্ডারগ্রাউন্ডে কে কি আছে না আছে এটা তো হঠাৎ করে আসলে দেখাও মুশকিল একটা দলের জন্য। তো বর্তমানে এগুলো সবই কিন্তু তদন্তাধীন। এগুলো আগে কিন্তু এমন ছিল না যে আনোয়ারুল আজিম সোনা চোরাচালানি তার সংসদ সদস্য প্রার্থী করা যাবে না, এই ধরনের কোনো কথা বা কিছু কিন্তু উঠে নাই। কিন্তু এটা একটা কমন প্র্যাকটিস বা কমন জিনিস যে বাংলাদেশের রাজনীতিতে আসলে আওয়ামী লীগ, বিএনপি বা যারাই হোক, এটা তো দেখা হয়। কিন্তু যারা এটা নিয়ে খুব বেশি সমালোচনা করছে, তাহলে দলের দিকে যদি তাকানো যায়
তাহলে আমার মনে হয় একটা একটা করে বাঁচতে গেলে পুরো 300টাই কিন্তু শেষ হয়ে যাবে। কারণটাই হলো তাদের যারা মাথা। আনোয়ার ভাই, যদি ধরেন সে চোরাচালানকারী, মানে ধরেন আর কি, এটা প্রমাণিত হইলো, তখন আপনি কি আপনার দলের মধ্যে কোনো দুর্বলতা খুঁজে পাচ্ছেন এটার কারণে, যে এরকম একটা লোক নমিনেশন পেলো, এরকম একটা লোক? এখানে দুর্বলতার বিষয়টা না, তবে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের যদি কোনো সংসদ সদস্য কোনো অপরাধে জড়িত থাকে, কোনো অকাজে জড়িত থাকে, এই ধরনের কোনো কাজকামে জড়িত থাকে, অবশ্যই দল তো কিছু বিব্রত হবে। দলের যারা সমর্থক আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা সবাই তো বিব্রত বোধ করবে, সেটা তো একটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বর্তমান আমাদের যে দলের নেত্রী, সেগুলো তিনি কিন্তু এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু দেখেন। তারপরও যে কখনো যে ভুল হয় না আমি এমনটা বলবো না, হয়তো অনেক সময় হতে পারে, বা একদিক দিয়ে হয়তো তাকে কনসিডার না করে হয়তো অন্য দিক দিয়ে কোনোভাবে কনসিডার করা হচ্ছে দলের স্বার্থে, যে হয়তো তাকে মনোনয়ন দিতে হয় অনেক সময়। কিন্তু যারা এটা নিয়ে, একটা মানুষের মর্মান্তিক মৃত্যু যেটা হয়েছে ওখানে গিয়ে, সেই দিকে কোনো সিম্প্যাথাইজ বা অন্য কোনো মানবীয় কোনো বিষয় তারা শো না করে এখানে যে রাজনীতি খুঁজা এবং যে উল্টাপাল্টা এটা মন্তব্য করা বা বলা, এটা আসলে তারা কি কারণে বলছে আমি জানি না। তারা নিজের দিকে তো তাকাই না। তাদের যে একেবারে মাথা থেকে নিচ পর্যন্ত যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা, বা এই ধরনের যে সন্ত্রাসী কার্যকলাপে যে তাদের পুরো দলটাই যে একটা সন্ত্রাসী সংগঠন, এই তারা যে সব হত্যার সাথে যে তারা জড়িত, বা এই ধরনের কার্যকলাপ নিয়েই যারা বাংলাদেশের রাজনীতি করে, তারা উৎসাহী হচ্ছে এটা নিয়ে আমি বুঝি না। জি জি, আনোয়ার ভাই, বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরে এসে আপনাদের কথা আবার শুনবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, আজকের বিষয় আলোচনায় অপরাধ রাজনীতি। সঙ্গেই থাকুন, ফিরে আসবো একটু পরে। বিজ্ঞাপন বিরতির পর সাম্প্রতিক সমীকরণে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যেতে চাই রফিক ভাই আপনার কাছে। আপনার কাছ থেকে জানতে চাইবো বেশ কিছু বিষয়। আপনাদের বিএনপি নেতারা বলেছেন যে বর্তমান সরকারের আমলে এই এমপি আনোয়ারের মতো 80% এমপি একই রকম। আপনারা অন্যের উপর এরকম দায় চাপাচ্ছেন, আপনারা বারবার কিছু হলেই শুধু সমালোচনা করে যাচ্ছেন। আপনার তো নিজের দিকে তাকান কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং আনোয়ার ভাইয়ের কথা সূত্র ধরে বলি যে সন্ত্রাসী দল বিএনপি, কি বলবেন? আসলে আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া উচিত যে আওয়ামী লীগ সুন্দর সুন্দর এমপি দেন, যে তারা লুটপাট করে, তাদের নামে স্বর্ণ কেলেঙ্কারি হয়েছে, তাদের চোরাচালানি করে, তারা দুর্বৃত্তায়নের রাজনীতি করে এবং পরিশেষে খুন করা হয়। এখন এই ঘটনায় আমাদের সমালোচনা না করে, নিন্দা না জানিয়ে আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া উচিত, তাহলে আওয়ামী লীগ খুশি হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন সাংবাদিকদেরকে যে আপনারা আগে বলেন, ও সাংবাদিকদের দায়িত্ব যে কে আওয়ামী লীগে চুরি করে, কে ডাকাতি করে, দুর্বৃত্তি করে, সাংবাদিকরা জানাই দিবে, তারপরে আওয়ামী লীগ নমিনেশন দিবে কিংবা দিবে না। আর যদি সেটাও হয়, সাংবাদিকদেরকে সাংবাদিকতা করতে সহযোগিতার মুক্ত স্বাধীনতা ব্যবস্থা করেন, সাংবাদিককে স্বাধীন সাংবাদিকতা করার জন্য ব্যবস্থা করে। এটাও তো নাই। সাংবাদিকরা কি স্বাধীন? মিডিয়া কি স্বাধীন? স্বাধীন না। 7ই আগস্ট, আমি দিন তারিখ বলতেছি, 7ই আগস্ট 2008 সালে জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে আনোয়ারুল আজিম গ্রেপ্তারি কপি। সে হলো ইন্টারপোলের রেড ওয়ারেন্ট নোটিশের কপি আসামি। এখন প্রশ্ন হলো, এমন ব্যক্তি দেশ সংসদে পৌঁছলেন কিভাবে? আর সরকারি দল কি কারণে এমন একজন অপরাধী গোষ্ঠীর থেকে তাদের দলীয় মনোনয়ন 2008 সালের সেই এমপি আজকে 24 সাল, তিনবার কিভাবে দিল? তাহলে তো পত্রিকা তো আসছে। আনোয়ার ভাই যে বললো যে জানে না, সরকার কেন জানবে না? পত্রপত্রিকাতে আসছে, নোটিশ দিয়েছে তাকে। আজকে আপনার এই দুটা ঘটনা কিন্তু সঠিকালে হয়েছে। একটা হচ্ছে আপনার এই যে ওই পয়েন্টটা আনেন নাই আনোয়ারুল আজিম, আরেকটা হচ্ছে আপনার এই যে সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। এই যে দুটি ঘটনা আপনি কিভাবে দেখেন? এটার দায়িত্ব আওয়ামী লীগকে সরকার নিতে হবে। আজকে সেনাপ্রধানকে, সাবেক সেনাপ্রধান আজিজকে স্যাংশন দেয় ডোনাল্ডো আসার আগে বাংলাদেশ সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন এখানে বিএনপির বিরুদ্ধে খুশি হওয়ার কোনো কারণ নাই।
আমাদের সাথে তারা সরকারের সাথে সরকারের আলোচনা সক্ষতা হৃদ্যতা তৈরি করতে আসছেন এবং সেই আলোচনাই হবে, সেটা বলেছিলেন। এরপর ডোনাল্ডো 3 দিন সফর করার পরে 1 সপ্তাহ যেতে না যেতে সাবেক সেনাপ্রধান আজিজা আহমেদের বিরুদ্ধে যে স্যাংশন দিল এবং তার পরিবার সহ, এটি খুব লজ্জাজনক। এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে কলুষিত করার ক্ষমতা সরকারের নেই, একইভাবে সেনাপ্রধানের নেই। সাবেক সেনাপ্রধান সেই কাজটি করেছে। আমি একটু বলি, সেটা হচ্ছে যে সম্প্রতি আওয়ামী লীগ থেকে যে কথাগুলো বলা হয়েছে যে কোনো ব্যক্তির দুর্নীতি সরকার কিংবা আওয়ামী লীগ দায় নেবে না, এটি একটি বিষয়। 2 নম্বর বিষয়, সরকার কাউকে প্রোটেকশন দেয় না, এটি বলেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেউ যদি দোষী সাব্যস্ত হয় সরকার তাকে প্রোটেক্ট করতে যাবে না, সাবেক আইজিপি বা সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন সরকার প্রোটেকশন দেবে না, এটা তারা বলেছেন। ইতোমধ্যে আপনি শুনেছেন যে সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোকেরও কথা বলা হয়েছে। তো আওয়ামী লীগ তো স্টেপ নিচ্ছে, আওয়ামী লীগ তো চেষ্টা করছে, আপনারা কেন সমালোচনা করছেন শুধু শুধু? শুনেন, আওয়ামী লীগ যাদেরকে নিযুক্ত করে, আইজিপি হিসেবে নিযুক্ত করলো, আজকে দুদক আদালত তাকে তার মাল নির্দেশ দিয়েছে, পুলিশ বাহিনীকে কি এটা সম্মান দেয়? পুলিশ বাহিনী, আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী কিন্তু খুব চৌকস, কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার তাদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করার কারণে তারা বিতর্কিত হচ্ছে। আজকে পার্লামেন্টের মেম্বার মারা যায়, সেখানে ইয়েতে গিয়ে ভারতে গিয়ে তাকে খুন করা হয়, এই দায় সরকারের, আওয়ামী লীগের। এবং তাকে কে এই পর্যন্ত নিয়ে আসছে? একদিনে আসে? আনোয়ার আজিম কি একদিনে তৈরি হয়েছে? কার আমলে সৃষ্টি হয়েছে? কে সৃষ্টি হয়েছে? সরকারের ফোর্স আছে, ল এন্ড ফোর্স আছে, আছে, তাদেরকে তাদের মতো করে কাজ করতে দেওয়া হয় না। তাদেরকে যদি কাজ করতে দেওয়া হতো আনোয়ার আজিম তৈরি হতো না। ভোট ছাড়া সরকার গঠন করে, চুরি করে, ভোট চুরি করে, পার্লামেন্টে যায়, তাদের কোনো লজ্জাই হয় না, কোনো কিছু লজ্জা হয়। আমরা একটু আনোয়ার ভাইয়ের কাছে আসতে তাদের চাই। কোনো লজ্জা হবে না, কিন্তু আমাদের কষ্ট হয়। জি, স্বাধীনতা বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশ, জি, আমাদের কষ্ট হয় দেশকে নিয়ে। জি, জি। আনোয়ার ভাই, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন জমা পড়ে গেছে। এর মধ্যে একটি হচ্ছে যে আপনাদের সরকারের আমলে 80% এমপি এরকম করাপ্টেড, এরকম চোরা কারবারের সঙ্গে যুক্ত, এরকম সন্ত্রাসের সঙ্গে যুক্ত, এটি বিএনপি নেতারা বলেছেন। রফিক ভাই বলেছেন যে স্বাধীন সাংবাদিকতা নেই, মিডিয়া স্বাধীন নয়, এবং উনি বেনজির এবং আজিজ এই দুজনের প্রসঙ্গ নিয়ে এসছেন। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বাকি যে 80% বলেছেন, 20% বলে নাই। তো উনি 80% কোথায় পাইলেন, কিভাবে এটা আবার বের করলেন, সেটা একটা জানার বিষয়। কিন্তু যাদের পুরোটাই, মানে যাদের দলের একেবারে যারা শীর্ষে প্রধান যারা, তারাই যখন দুর্নীতির দায়ে জেল খাটে এবং সন্ত্রাসের দায়ে কারাদণ্ড হয়, জেলখানায় না গিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা দেশের বাইরে গিয়ে, এই ধরনের দলের মুখে আসলে এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। আর বিএনপি আসলে সমস্যাটা হয়ে গেছে কি, 80% তো বলছে, পুরো তো সরকারকে নিয়ে কথাবার্তা তো তারা প্রতিনিয়ত বলছে। যা তারা, আমার সাধারণ সম্পাদক বলেছেন না একটা কথা, যে বিএনপি আম ছালা সব হারিয়ে এখন দিশে হারা হয়ে গেছে। এইসব যে মতামত তারা যেটা দিচ্ছে, এগুলো কিন্তু আসলে কোনো রাজনীতির মধ্যে কিন্তু পড়ে না। এবং একটা বিরোধী রাজনৈতিক দলের যে ধরনের মানে পলিটিক্যাল, কি বলবো, রাজনৈতিক শিষ্টাচার বা গঠনমূলক সমালোচনা বা এই ধরনের কোনো কিছুই কিন্তু বর্তমান বিএনপির কিন্তু নেই। এমনকি গণতন্ত্রের যে চর্চাটা আওয়ামী লীগ করে যাচ্ছে সাংবিধানিক ভাবে, সেটার সাথেও কিন্তু বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। আনোয়ার ভাই, আপনাদের কিছু প্রশ্ন করলে আপনারা বিএনপির সাথে তুলনা করেন বারবার। বিএনপি অনেক দিন ধরে ক্ষমতায় নাই, তারপর কেন বিএনপিকে দিয়ে আনসার দিতে হয় আপনাদের? আপনি কি প্রশ্নটা করছেন? একটা করছেন যে তিনি 80% লোক আমাদের সংসদ সদস্যদেরকে কি বলছেন, এটার আনসার আপনি দিবেন, আপনি আপনার তরফ থেকে বলবেন। আপনি না, এটা কেন বলছেন? আমার কথা হলো যে 80% এটা কেন বলছেন, এর তো কোনো ভিত্তি তারা বলছে না। তখন আমরা এর উত্তরে কি বলছি, যে তারা যা খুশি তা বলছে, যা খুশি তা করছে রাজনীতিতে। এই প্রসঙ্গটা কেন আসছে? উনি 80% যে আমাদের মানে কি বলবে আওয়ামী লীগের যারা ক্যান্ডিডেট বা সংসদ সদস্য যে কারাপ্টেড, এটা উনি কিভাবে ডিটারমাইন করলেন? তাহলে এটার কোনো ভিত্তি আছে? এখন আমি এর উত্তর কি দিব আপনাকে? তাহলে যারা এটা দিচ্ছে, হয় বলবো যে তারা পাগল, বা তারা জানে না, বা তাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে তারা বলতে পারে। সেটা এটুকু বলা ছাড়া তো আমার আর কিছু বলার নেই।
কিন্তু আমি জানি যে তাদের রাজনীতি নেই বলে তারা এই সব কথাবার্তা বলে তাদের অস্তিত্বের দেয় যে আমরা আছি আমরা আছি। আমি বাংলাদেশে রাজনীতি করছে বাংলাদেশ আওয়ামী লীগ, কেউ বলতে পারবে না, আপনারা বলুন বা তারা বলুন যে বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধান বা গণতন্ত্রের দ্বারা ব্যাহত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, সেটা কিন্তু বলতে পারে না। একটা কথা হলো তারা যেহেতু রাজনীতিতে আসছে না, সেহেতু রাজনীতির পরিবেশটা বা গণতান্ত্রিক ধারাটা যেভাবে চলার কথা সেভাবে চলছে না, ব্যাহত হচ্ছে, যে কারণে আপনারা এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করেন। কিন্তু এগুলো হওয়ার কারণটা কি সেই কথা বলতে গিয়ে বিএনপি নামক দলটির কার্যকলাপকে আমাদেরকে বলতে হয়। এখন আমাদের কার্যকলাপ, আমাদের উন্নয়নের কথা যদি আপনি বলতে চান, তাহলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, আমার নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ কিভাবে একটা দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি আনোয়ার ভাই, আমি প্রশ্ন করেছি ধরেন সাবেক সেনাপ্রধান আজিজ সম্পর্কে বা বেনজির সম্পর্কে, আপনি বলছেন কি যে বিএনপি এটা করেছে। আমরা সাধারণ আপনারা কি করেছেন? আপনারা খারাপ করবেন? আমি সেই প্রসঙ্গে বলি নাই বিএনপির কথা। আমি বিএনপির কথা বলতে গেছি যখন আমাদের সংসদ সদস্য নিয়ে বা আমার নির্বাচন প্রক্রিয়াগুলোকে নিয়ে তিনি যখন এই কথাগুলো বা সমালোচনা যখন করেছেন ভিত্তি ছাড়া, তখন আমি এই কথাগুলো বলতে গেছি যে তাদের কার্যকলাপ যেগুলো সেগুলো গণতন্ত্রের সাথে মিলে না, গণতন্ত্রের ধারার সাথে মিলে না। বাট বাংলাদেশ আওয়ামী লীগ সেই ধারা মেনটেন করে এগিয়ে যাচ্ছে। এখন আসি আমি সেনা প্রধান এবং বেনজির সাহেব, তারা আওয়ামী লীগের আমলে ছিল, এটাই হয়ে গেছে আওয়ামী লীগের দোষ। কিন্তু আওয়ামী লীগ আমলে বেনজির সাহেবের মতো বা সেনা প্রধানের মতো বা আরো যারা আছে বড় বড়, প্রত্যেকের দুর্নীতির খবর কিন্তু এই সরকারের আমলে আপনারা মনের মাধুরী মিশিয়ে হলো আপনারা প্রচার করতে পারেন। এবং এগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা যথাযথ বাহিনী তারা কিন্তু তাদের কার্যকলাপ কিন্তু স্বাধীনভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে। আমাদের নেত্রী যে দুর্নীতিকে জিরো টলারেন্স দিয়েছে, এটাই তার কিন্তু প্রমাণ যে বেনজির সাহেবের মতো সাবেক আইজি, সাবেক র্যাব প্রধান, সাবেক বিএনপি কমিশনারের যে কোনো দুর্নীতির কথা আপনারা জানতে পারছেন। এবং আমাদের দুর্নীতি দমন কমিশন সেটাকে এবং তার সম্পদকে সেগুলো বাজেয়াপ্তর জন্য বা কি বলবো এটাকে তারা তাদের কবজায় এগুলো নিতে পারছে। এটা কিন্তু এই সরকারের আমলে সম্ভব হয়েছে। সেনা প্রধান তার ব্যক্তিগত ব্যাপারে হোক বা যে কারণেই হোক, আমেরিকা তাকে যে স্যাংশন যেটা দিয়েছে সেটা অ্যাবসলিউটলি তার পার্সোনাল ব্যাপার এবং সেটা মিট করবে। এটা আওয়ামী লীগ তো দায় দায়িত্ব নিচ্ছে না। এখন আওয়ামী লীগের আমলে সেনাপ্রধান ছিল বলে যে বাংলাদেশ গভর্নমেন্ট উইল বি লাইবল ফর দ্যাট, এখানে কোনো জাস্টিফিকেশন নেই, এটা কোনো কথা হতে পারে না। সেই কারণে যে যারা এই অভিযোগটা তুলে এই ধরনের ভিত্তিহীন, তখন বলতে ইচ্ছা করে যে তোমরা কি কারণে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করছে বর্তমান সরকারকে। তো তোমাদের অভ্যাসটাই আসলে এইরকমই, যে কারণে এই ধরনের অভিযোগটা আমাদেরকে করে, যে কারণে বিএনপির কথাগুলো চলে আসে। আমরা বিরতিতে যাব, ফিরে এসে আবারও আপনাদের কথা শুনবো। আরো একবার বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আরো একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর সাম্প্রতিক সমীকরণে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, আজকের বিষয় আলোচনায় অপরাধ এবং রাজনীতি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, FCMA, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সর্বশেষ চলে যাচ্ছি রফিক ভাই আপনার কাছে, হাতে সময় খুবই কম। আপনার কাছ থেকে জানতে চাই যে 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বলেছেন বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘাঁটি বানাতে চায় একটি দেশ, যা হতে দিচ্ছে না বলে এত সমস্যা তৈরি হচ্ছে। এই সময় বিএনপি জামাতের উদ্দেশ্যে তিনি বলেছেন যে যতই মুরব্বী ধরেন না কেন, জ্বালাও পোড়াও করেন না কেন, রেহাই পাবেন না। কি বলবেন? আওয়ামী লীগের 14 দল আছে নাকি? 14 দলের তো 28টা নির্বাচন দলে নির্বাচন করলো। এবার দামি নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনে তো সব দলই ছিটকে পড়েছে। 24টা দলই তো ছিটকে পড়লো। 4টা দলের মধ্যে 4টা দল সিট পেল। 14 দলের তো বড় বড় নেতাদের যাদের আস্ফালন শুনতাম তাদেরই তো পার্লামেন্টে অবস্থান নাই। তারা কি বলবে?
সংখ্যায় 14 দল। বিএনপি বড় একটি রাজনৈতিক দল। রাজপথে আরো যে বিএনপির সাথে দলগুলো আছে 63টি রাজনৈতিক দল, তারা কেউ কেউ ছোট হলেও গলে পড়ে তাদের আদর্শ অত্যন্ত শক্তিশালী। সেই দলগুলো নিয়ে বিএনপি আন্দোলন করছে দেশের জন্য, জনগণের জন্য। বিদ্যুতের দাবিতে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে, গুম খুনের প্রতিবাদে, দেশের গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, সবকিছুর জন্য বিএনপি প্রতিনিয়ত আন্দোলন করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। অর্থ পাচার, লুটপাট, কেলেঙ্কারি, দুর্নীতি, দুঃশাসন, ব্যাংক লুট, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার কেলেঙ্কারি, সকল অপশাসন এবং অন্যায়, অপরাধ, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি জোটবদ্ধভাবে, কখনো কখনো এককভাবে রাজপথে আন্দোলন করছে। এবং আন্দোলন করতে গিয়ে আপনি জানেন যে বিএনপির আন্দোলনের পথ কিন্তু মসৃণ নয়। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে, যদিও তিনি এখনো কারামুক্ত নন। আওয়ামী লীগের নেতারা বলে থাকেন যে বেগম খালেদা জিয়া টাকা, এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তারেক রহমান এতিমের টাকা হাতও দেন নাই। 2 কোটি টাকা আজকে 8 কোটি টাকায় পরিণত হয়েছে। ব্যাংকের টাকা ব্যাংকে আছে। 111 মামলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে মুক্ত, আর বেগম খালেদা জিয়া আজকে কারাগারে। আমরা বলবো যে এই যে দ্বৈত নীতি, এই যে আওয়ামী লীগের যে অপশাসন, এগুলো কিন্তু আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসতেছে। আওয়ামী লীগের যে পাপ, আওয়ামী লীগের যে সমস্ত গণতন্ত্রকামী মানুষের রক্তের যা অভিশাপ, আওয়ামী লীগের সমস্ত শরীরের গন্ধে, আওয়ামী লীগের শারীর আঁচলে রক্তের দাগ, এগুলো কিন্তু আওয়ামী লীগকে কিন্তু মোকাবেলা, আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে। আর যে আওয়ামী লীগ যে দুর্বৃত্ত এবং দুর্নীতির যে অভয়ারণ্য সৃষ্টি করেছেন, এইগুলো কিন্তু আওয়ামী লীগকে জবাব দিতে হবে। আনোয়ার ভাইয়েরা যতই টেলিভিশনে এসে এই যে সাম্প্রতিক সমীকরণে আস্ফালন করুক, তিনি কি সাম্প্রতিক সমীকরণে এসে বিজয় টিভিতে সমীকরণ মিলাতে পেরেছেন? মিলাতে পারেন নাই। দেশ আজকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে লুটেরারা আছে, ভোট চোর, ভোট ডাকাত, দুর্বৃত্তায়ীরা, চোরাকারবারীরা, আরেকদিকে গণতন্ত্রকামী মানুষ, সাধারণ নিরীহ 18 কোটি মানুষ। দুটা ভাগ হয়ে গেছে। এই 18 কোটি সাধারণ মানুষের পক্ষে বেগম খালেদা জিয়া বিএনপি কথা বলছে, এটাই বিএনপির অপরাধ। এখন আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ কি ঠিক অবস্থা চলছে? কোন পথে যাচ্ছে? আগামী বাংলাদেশ কি হবে? আমাদের নির্বাচন কি জীবন থেকে হারিয়ে গেল? এভাবেই কি ভোট হবে? একটা বুথে 400 ভোট, সেখানে 12টা 1টা পর্যন্ত 10টা ভোটও যায় না। আওয়ামী লীগ আস্ফালন করে। তাদের লজ্জা কোথায়? তাদের যে পার্টি আছে, তাদের যে সংগঠন আছে, তাদের নেতা কর্মীরা আজকে ভোট দিতে চায় না। কারণ তাদের নেতা তাদের কর্মীদের আজকে আওয়ামী লীগের প্রতি আস্থা নাই। আওয়ামী লীগ ঘুমায় কিভাবে রাতে? আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ঘুমায় কিভাবে? সেটা আমরা জানতে চাই। আমরা তো শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি দেই। আওয়ামী লীগের গা জ্বলে কেন? আমরা লিফলেট দেই, এটা তো গণতান্ত্রিক কর্মসূচি। আমরা কালো পতাকা মিছিল করি, এটা গণতান্ত্রিক কর্মসূচি। রোড মার্চ দেই। তারেক রহমান যে কর্মসূচি গুলো দেয়, এগুলো সময়ের ধারাবাহিকতা অত্যন্ত সৃজনশীল। এখান থেকে রাজনীতি শিখা উচিত আওয়ামী লীগের। আমরা কি এরকম কর্মসূচি দেই যে আওয়ামী লীগের লুটেরা এমপিদের গাড়ি ভাঙো, তাদের ফ্ল্যাগ খুলে ফেলো? আমরা বিএনপি এরকম কর্মসূচি কখনো দিব না। আমরা এই রাজনীতি পছন্দ করি না। আমাদের বিএনপি বেগম খালেদা জিয়া এই রাজনীতি অনুমোদন করে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই যে 43তম শাহাদাত বার্ষিকী 30শে মে হবে, এই সময় আমরা বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমানের শপথ, আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই সমস্ত চোরা কারবারি, ভোট লুটেরা এবং এই যে সীমান্তে কারবারি, হত্যাকারী, ইয়াবা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট, এই সমস্ত সম্রাটদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করব। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর যে সকল হত্যাকাণ্ড হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হতে হবে। এই বিচারগুলো না হওয়ার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, এই ভোট চুরি, ভোট ডাকাতি, এইগুলোর জন্য আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের কাছে একদিন অবশ্যই জবাব দিতে হবে। জেনারেল আজিজ সাহেবকে আওয়ামী লীগ ক্ষমতা বসিয়েছে, বিএনপি বসায় নাই। জেনারেল আজিজ সাহেবের ভাই কারা, তারা মোস্ট ওয়ান্টেড আসামি ছিল, বাংলাদেশের মানুষ জানে। জেনারেল আজিজ সাহেবকে কি কি কাজ করিয়েছে আওয়ামী লীগ, সেটিও বাংলাদেশের মানুষ জানে। এখানে আমি শুধু একজন ব্যক্তিকে দোষ দেব না, আজিজ সাহেবকে, পুলিশ প্রধানকে আমি শুধু দোষ দিয়ে বসে থাকবো না। তাদেরকে করতে বাধ্য করেছে কারা? সরকার, সরকার প্রধান। সরকারের মন্ত্রী যদি অপরাধ করে, সরকারের দায় নিতে হবে। এখন আনোয়ার সাহেব বলছেন সরকারের কোন ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা অপরাধ করলে সরকার দায় নিবে না। তাহলে কে দায় নিবে? 18 কোটি জনগণ, বিএনপি, নাকি 63টি রাজনৈতিক দল? এটা ওনাকে ক্লিয়ার করতে হবে। আওয়ামী লীগকে ক্লিয়ার করতে হবে।
আনোয়ার ভাই, আপনার কাছে জানতে চাই, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন, সরকারি ছায়াতলের বাইরে থাকা সাধারণ সব মানুষের সম্পদের এখন আর কোনো নিরাপত্তা নেই, সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে। এটি একটি বিষয়। আর যেগুলো বলেছেন রফিক ভাই, অনেক কথা বলেছেন, উত্তর আপনি দেবেন। আমি দু একটু বলি যে আপনারা কোনো কিছুরই দায় নিতে চান না, গা সারা করে আপনারা বের করে দিচ্ছেন, এত বড় বড় ঘটনার পরেও দায় নিতে চাচ্ছেন না, আপনারা ঘুমান কিভাবে? আনোয়ার ভাই। ধন্যবাদ। এখানে দায় নেওয়া না নেওয়ার তো বিষয় না। এই সরকারের আমলে স্বাধীন বিচার বিভাগ আছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন আছে, স্বাধীনভাবে আইন চলছে। সে তার অধীনে, বিচার বিভাগের অধীনে, আইনের অধীনে যার যতটুকু অপরাধ সে ততটুকু শাস্তি পাবে। এখানে দায় দায়িত্বের বিষয় না তো। সরকার এরে ওরে দায় দায়িত্ব নিবে কেন? রাষ্ট্র দায় দায়িত্ব নিবে কেন? এই প্রশ্নটা বা তারা তুলেই কেন? এখন আমাদের আমলে না বিএনপির আমলে, ডাজন্ট ম্যাটার। যদি সে তার ক্ষমতার অপব্যবহার করে কোনো দুর্নীতি করে থাকে, তার জন্য আইন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, বিচার বিভাগ আছে, সেই জিনিসগুলাই কিন্তু হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই যে আইনের শাসন, এই যে দুর্নীতি দমন কমিশন যে স্বাধীনভাবে কাজ করতে পারছে, সেই সাবেক আইজি বলেন, তাদের যে স্ত্রী এবং সন্তানদের যে সম্পত্তি ক্রোপ করার যে মানে অনুমতি দিচ্ছে, এগুলো কি উনি কি মনে করেন? এগুলো বিএনপির আমলে এগুলো তো চিন্তাই করা যেত না তাদের আমলে। এখন আবার বলবেন যে আপনি কইতে গিয়ে আবার বিএনপির আমলে কেন যাচ্ছেন? আমরা তাদেরকে কম্পেয়ারলি বুঝাতে চাচ্ছি যে গণতন্ত্র কেমন কাকে বলে, আর এই যে এই ধরনের আইনের শাসন কাকে বলে, এগুলো এই সরকারের আমলেই বিদ্যমান। এখন আপনারা বর্তমান রাজনীতির সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তাই বলে যে আপনারা ডিস্টার্ব দিবেন, ভোট বর্জন আপনার অধিকার আছে, তাই বলে ভোট প্রতিহত করার অধিকার তো গণতন্ত্র বলে নাই। যেগুলো আপনারা প্রতিনিয়ত হুঙ্কার দিতেন, এখনো দিয়ে যাচ্ছেন, এখনো ষড়যন্ত্র করছেন, এখনো বিদেশি রাষ্ট্রের সাথে আপনারা ষড়যন্ত্র করছেন, সেই জিনিসগুলো আপনারা করেন বলেই কিন্তু আমরা বিএনপি কে নিয়ে কথা বলতে হয়। এছাড়া কিছু বলার তো নেই। একটাই কথাই লাস্টে আমি সাম আপ করে যেটা বলতে চাই, যে আমাদের এই 15 বছর এই সরকারের আমলে যারা যেখানে যেভাবে দুর্নীতি করেছে প্রত্যেকের কিন্তু বিচার কিন্তু হচ্ছে। এইটা এই সরকারের এবং গণতন্ত্রের, এটাই আমি মনে করবো একটা বড় বিজয়। এখন আনোয়ার ভাই, বর্তমানে একটা বিষয় একটু জানতে চাই, আনোয়ার ভাই একটা বিষয় জানতে চাই। আপনি বললেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, কিন্তু আমরা দুইটা ঘটনার ক্ষেত্রে দেখলাম যে যখন তারা সাবেক হয়ে গেল তখন হঠাৎ করে দুদক জেগে উঠলো। দুদক কেন ক্ষমতায় থাকাকালীন, অর্থাৎ যখন তারা দায়িত্বে ছিল, তখন কেন দুদক জাগলো না? না, তখন তো এক একটা বিষয়ের তো ক্লু পেতে হবে, সেই জিনিসগুলো তো ক্লু পেতে হবে। ক্লু দুদকের কোনো সোর্স নেই ক্লু বের করার। না, সেই সময় যদি এটা নিয়ে কোনো অভিযোগ উঠতো, অবশ্যই অভিযোগ করতে হবে। কেন? দুদকের নিজস্ব দায়িত্ব থেকে করবে না? আনোয়ার ভাই, দুদকের নিজস্ব দায়িত্ব থেকে করবে না এটা? তাকে অভিযোগ করতে হবে, করা উচিত। এবং তারা হয়তো করেছে, এবং এখানে তো লক্ষ লক্ষ ফাইল আছে, তারা কিন্তু কাজ তো করছে। এগুলো তারা তো সারাক্ষণ দুর্নীতি নিয়েই কাজ করছে, তারা কিন্তু বসে নেই। কিন্তু কতগুলো বিষয় আছে যে সেগুলো সময় সাপেক্ষেরও কিন্তু একটা ব্যাপার থাকে। একটা বিষয় মানে পাওয়ার সাথে সাথে যে তাকে ধরে নিয়ে আসবে ব্যাপারটা, সেটা কিন্তু না। এখানে তদন্তের ব্যাপার আছে, এখানে জাস্টিফিকেশন করার একটা ব্যাপার আছে। সেই জিনিসগুলা অবশ্যই দুর্নীতি দমন কমিশন করে। আইনের আবার বিচার বিভাগের পারমিশন নিতে হয়। এর অনেকগুলা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু দুর্নীতি দমন কমিশনকে চলতে হয়। এবং বিচার বিভাগও কিন্তু সেই হাজার হাজার লক্ষ লক্ষ বিচার কিন্তু বিচারাধীন আছে, যেগুলা সিরিয়ালে অনেক সময় লেগে যায়। এই জটিলতার কারণে হয়তো অনেক সময় ডিলে হয়। এটা সত্য। আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমার সরকারের ইন্টেনশনটা দুর্নীতি দমন করার ব্যাপারে, এই যে জিরো টলারেন্স যে বলছেন আমার নেত্রী বা আমাদের সাধারণ সম্পাদক বা আমার দলের পক্ষ থেকে, দ্যাটস ট্রু। এবং এটাকে ফলো করছে বলেই যতই রাঘব বোয়াল হোক বা আমার দলের হোক, আমাদের দলের হোক, কেউ কিন্তু রেহাই পাচ্ছে না। এটাই হলো আমাদের সরকারের বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের সবচেয়ে বড় দৃঢ় পদক্ষেপ, যে আমাদের দলের কেউ হলেও সে নিস্তার পাচ্ছে না। যে দুর্নীতি করবে সে এটা ফেস করবে, তাকে ফেস করতে হবে। আমাদের কথাটা বোঝানো হচ্ছে এটাই, যে তুমি দুর্নীতি করবা, তুমি ফেস করবা। এখানে সরকারের দায় দায়িত্ব নেওয়ার প্রশ্নটা কেন আসবে?
এটা তো আসার কথা না। এখন আপনি পর্যায়ক্রমে আইজি হয়েছেন, আপনি পর্যায়ক্রমে সেনাপ্রধান হয়েছেন, তার জন্য যে আপনার দায়িত্ব রাষ্ট্র নিবে ব্যাপারটা তো তা না। তোমাকে তো বলা হয়নি তুমি সেনাপ্রধান হলে তোমাকে এই দুর্নীতি করতে হবে, তুমি আইজি হলে তোমাকে এই দুর্নীতি করতে পারবা তুমি, এরকম তো তাকে রাষ্ট্র সে অধিকার তো দেয় না। এখন সে যদি ক্ষমতায় থাকাকালে তার ক্ষমতার অপব্যবহার করে যদি রাষ্ট্রের কোনো ক্ষতি করে, দুর্নীতি করে, ডেফিনেটলি তার বিচার হবে। সেই ইনশিওরটা এই সরকার কিন্তু করছে, এইটাই আমার মেইন কথা। কিন্তু এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার, সেটা পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে। ইন্টেনশনটা সরকারের কি সেটাই হলো বড় কথা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে। এখানে আমি আনোয়ার ভাইয়ের একটু কথা একটু বলি, যখন একজনকে প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় তখন কি সরকার জানবে না যে লোকটা কে, তার এসিয়ারটা কি, আমি ঠিকঠাক কি, এটা আমার বিএনপির কাছে কি জানা নাই, আহ্বানটা কিভাবে, আমি কিরকম মানুষ। সেনাপ্রধান দিল, সেনাপ্রধানের ব্যাকগ্রাউন্ড কি, তার ভাইয়েরা কারা, তার ফ্যামিলি কারা, আইজিপি কে দিল, আইজিপি কে, তার উত্থানটা কি, কোথা থেকে আসলো, তার বাড়ি কোথায়, তার মাটি অতীত কি, এগুলো জেনে দিবে না? জেনে দেওয়া উচিত, এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা বলবেন সরকারকে নিবে না, তাদের বিরুদ্ধে কোনো কথা আসে নাই দুর্নীতির বা কোনো কারণে, যে কারণে তারা সাবেক আইজি হয়েছিল, সাবেক সেনাপ্রধান হয়েছিলেন। পরবর্তীতে জানা যাচ্ছে তারা তা ফেস করবে যদি দুর্নীতি করে থাকে, তাকে আইনের মাধ্যমে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে বেরিয়ে আসতে হবে। এখানে রফিক ভাই এবং আনোয়ার ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন। আমরা আশা করি আগামীতেও আপনাদের দুজনকে একসাথে এনে আপনাদের মূল্যবান বক্তব্য শুনবো। আপনারা দুজন ভালো থাকবেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আজকে যে বিষয় ছিল সেটি হচ্ছে আলোচনায় অপরাধ এবং রাজনীতি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।